দর্শক শ্রোতা, আপনারা শুনছেন কক্সবাজার জেলার অন্যতম জনপ্রিয় কমিউনিটি রেডিও রেডিও সৈকত ৯৯.০ FM। আমরা সকলে এ বিষয়ে অবগত আছি যে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ উপজেলায় প্রায় ১১ লক্ষ রোহিঙ্গার বসবাস রয়েছে। রোহিঙ্গা এবং হোস্ট কমিউনিটির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য ২০১৯ সাল থেকে কোস্ট ফাউন্ডেশন UNHCR এর সহযোগিতায় স্ট্রেংথেনিং পিসফুল কোএক্সিস্টেন্স নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সেই প্রকল্পের আওতায় আজকের আমাদের আলোচনা অনুষ্ঠান রোহিঙ্গা সংকট ও বর্তমান শরণার্থী সংকট। আজ আমরা রোহিঙ্গা সংকটের কারণ এবং কিভাবে হচ্ছে এবং এর অন্তিম কি সমাধান হতে পারে সেই বিষয়ে আলোচনা করব এবং আমরা জানার চেষ্টা করব বর্তমান যে শরণার্থী সংকট, সেই শরণার্থী সংকটের ফলাফল বা কেন হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আশা করি আমরা অনেক ভালো কিছু তথ্য আমরা আজকে আমাদের অতিথিদের কাছ থেকে পাবো। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছে কক্সবাজার সাহিত্য একাডেমির সম্মানিত সভাপতি ও প্রবীণ সাংবাদিক এবং গবেষক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, এবং আমাদের সাথে আরো আছেন ATN বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি জনাব মোয়াজ্জেম হোসেন শাকিল। আপনাদের দুজনকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রাশিয়া ইউক্রেন, যদি এর আগে বলি তাহলে আমাদের রোহিঙ্গা সংকট এবং রিসেন্ট যে বিষয়টা আরো বেশি মানুষকে বেদনাদায়ক হয়ে উঠেছে, যদি বলি প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে সংকট, এই সংকটটা আসলে এই সংকটগুলি কেন হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রোহিঙ্গা সংকট এবং বর্তমান শরণার্থী সংকট দুইটা বিষয় এখানে। মূলত রোহিঙ্গা সংকটটা আসলে মূলত এরা যদিও বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের আরাকান সংলগ্ন প্রদেশের মধ্যে সীমাবদ্ধ এবং যেটা শুধুমাত্র বাংলাদেশকে ফেস করতে হচ্ছে, কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গাতে, যে বিশেষ করে ইউক্রেন, রাশিয়া এবং একই সাথে মধ্যপ্রাচ্যের যে অবস্থানটা, যেখানে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং তার সাথে যে বর্তমানে যে দ্বন্দ্বটা, যে সংকটটা চলছে দীর্ঘ 1 বছর ব্যাপী, সেটা হচ্ছে যে ফিলিস্তিনি মুসলিম এবং সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে লেবাননের। তাহলে মধ্যপ্রাচ্যের বিষয়টা আসলে একটা ভিন্ন প্রেক্ষাপটটা এ কারণে যেই ইসরায়েলের রাষ্ট্রটাই একটা অবৈধ রাষ্ট্র ছিল। বিশেষ করে আমাদের পৃথিবীর কিছু মোডলরা ওখানে যে জায়গাটা ছিল মূলত ফিলিস্তিন রাষ্ট্রের অঙ্গ, এবং তাদের ওখানে চাপিয়ে দিয়ে ওখানে একটা রাষ্ট্র সৃষ্টি করে, যার নাম ছিল আমাদের ইসরায়েল। তো ফলে এই দীর্ঘকাল ধরে সেই ইসরায়েল তার সম্প্রসারণ এবং আগ্রাসী নীতি এখনো এই যে অব্যাহত রেখেছে, এবং সে দিন দিন আরো আগ্রাসী হয়েছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে যে অস্ত্র বিক্রি নিষিদ্ধ বন্ধ রাখে, তাহলে এরা আর হয়তো আর 1 মাস গড়াতে পারে, সর্বোচ্চ এরপরে গড়াবে না, বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। কিন্তু ওদিকে ইউক্রেন রাশিয়ার একই অবস্থা। ইউক্রেন রাশিয়ার মধ্যে রাশিয়াই প্রথম শুরু করেছে ইউক্রেন হামলা করে, এবং যেহেতু তারা একটা বড় রাষ্ট্র, তো একসময় ইউক্রেনটা রাশিয়ার মধ্যে অভ্যন্তর ছিল, এক রাষ্ট্র ছিল। পরবর্তী পর্যায়ে তাদের এখানে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন, তাদের সাথে রাশিয়ার যে বিভিন্ন গরমিলের কারণে তারা হামলা করে। এটা 14 বছরের অধিক, এবং এখানে হাজার হাজার শরণার্থী যারা বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে। 1991 সালে যারা কিছু রোহিঙ্গা আসছিল, যেখানে 2.5 লক্ষ রোহিঙ্গা আসছিল, তন্মধ্যে প্রায় 2,30,000 রোহিঙ্গা স্বদেশে ফিরে গিয়েছিল। তারা চলে আসছে 2016-17 সালের, যখন মিয়ানমার সরকার যখন রোহিঙ্গাদেরকে ওখান থেকে আপরুট করতে চায়, টোটালি করেছে। সে কারণে অং সানকে উচ্ছেদ করার পরে নেমুন যখন ক্ষমতা দখল করে, তখনই এই রোহিঙ্গা শরণার্থী, রোহিঙ্গা মুসলিমদের মধ্যে দমন পীড়ন শুরু হয়, এবং বর্তমান বাংলাদেশে এসে তারা আশ্রয় নেওয়া শুরু করে। এই যে মিয়ানমারের সিটিজেন নয়, এইভাবেই তারা ওখানে ডিগ্রেড করে, তাদের যে আগে মায়ানমার সিটিজেন ছিল এটাই তারা নিষিদ্ধ করে ফেলে। এটা রোহিঙ্গারা একমাত্র স্টেটলেস নেশন, আর কোথাও আছে বলে আমার জানা নেই। ধন্যবাদ স্যার। রোহিঙ্গাদের যে মানবিক সংকট বা তাদের যে হিউম্যান রাইটস এর যে ভায়োলেন্স গুলি হচ্ছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে আসলে অবতারণা করার জন্য। কারণ মানবিক সংকটের কথা বলছেন বা মানবাধিকারের কথা বলছেন, এখানে যাদের আসলে স্টেটই নেই। আমার পূর্ববর্তী আলোচক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, উনি এটা নিয়ে গবেষণা করেন, রোহিঙ্গাদের নিয়ে উনি চমৎকার বলেছেন। তো এই যে যাদের স্টেটই নেই, তারা তো আসলে একজন মানুষের একটা রাষ্ট্র থাকবে, এটা তো একটা অধিকার। এই অধিকারটাই যাদের নেই। এই একটা রাষ্ট্র কিন্তু মানুষের অনেকগুলো অধিকার সংরক্ষণ করেন, সেখানে মানবাধিকারও আছে, তাদের ভোটাধিকার, তাদের মুভমেন্টের অধিকার, শিক্ষার অধিকার, আর অনেকগুলো অধিকার সংরক্ষণ করেন। কিন্তু এক্ষেত্রে তাদের কিন্তু একটা রাষ্ট্রই নেই, রাষ্ট্রহীন মানুষ। তাদেরকে বাংলাদেশ সরকার তাদেরকে হয়তো গ্রহণ করেছে নানা কারণে। কিছু এখানে হয়তো এখানে 40,000 বা যে 1.5 লক্ষেরও কম রোহিঙ্গাকে রিফিউজি হিসেবে এখানে হয়তো এই যে আগে
কি করা হয়েছিল, নিবন্ধন করা হয়েছিল, এরপরে যারা আসছে তাদেরকে রিফিউজি হিসেবেও এখানে কি করা হয়নি। এমন একটা দেশে তারা এসছে যেখানে আসলে ছোট একটা রাষ্ট্র, অনেকগুলো মানুষ, যেই রাষ্ট্রটি নিজেদের জনসংখ্যার দায় দায়িত্ব পূরণেই আসলে হিমশিম খাচ্ছে। ইভেন কক্সবাজার নিয়ে যদি আপনি চিন্তা করেন, কক্সবাজার যদি 22 লাখের মতো মানুষ হয়, তারা এখন অর্ধেকেরও বা বেশি। তাহলে ছোট্ট একটা জেলায় এখানে এতগুলো মানুষকে আসলে সাপোর্ট দেয়া, এটা আমরা যতই মানবাধিকারের কথা বলি কিনা, মৌলিক অধিকারের কথা বলি কিনা, বা একটা রোহিঙ্গাদের যে আহ, অধিকার থাকে, ওটুকু একটা বাসস্থানের যে পরিমাণ আসলে স্ট্যান্ডার্ড একটা লিভিং যা আয়োজন করা দরকার, এটুকুর জন্য আসলে আমাদের দেশ কতটুকু সক্ষম বা আমাদের কতটুকু এখানে স্পেস আছে, এটা একটা বড় ফ্যাক্টর। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও স্যারের কাছে ফিরছি। এই যে বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশে এত বিশাল সংখ্যক যে রোহিঙ্গাদের একটা জনসংখ্যা আমাদের মাঝে মানে আসলো, বা আমরা তাদেরকে রাখলাম, যেটাই হোক, তো এর ফলে আসলে আমাদের অর্থনৈতিক এবং আমাদের যে সামাজিক, যে আমাদের এই সামাজিক অবস্থানের কেমন পরিবর্তন দেখছেন আপনি? এটা হচ্ছে মূলত আমাদের রোহিঙ্গাদের আমাদের আশ্রয় দেওয়ার প্রেক্ষিতে হ্যাঁ, আমাদের কক্সবাজারের, বিশেষ করে বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি হয়েছে। কক্সবাজার একসময় এটা রেইন ফরেস্টে ভর্তি ছিল, রিজার্ভ ফরেস্টে ভর্তি ছিল। বিশেষ করে উকে থেকে টেকনা পর্যন্ত ব্যাপক বনাঞ্চল ছিল, এবং এখানে ছিল হাতির অভয়ারণ্য ছিল, এবং ওখানে আরো আমাদের বন্য প্রাণীর, পশু পাখির অভয়ারণ্য ছিল। এখন কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, উধাও হয়ে গেছে, বিকজ অব দি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য। কারণ যে কক্সবাজার আমাদের নাব নদী ক্রস করার পরেই আমাদের উকিয়া টেকনাফের অবস্থানটা, ফলে রোহিঙ্গাদেরকে আমরা উকিয়া টেকনাফে অবস্থান, তাদেরকে ওখানে স্থান দেওয়ার জন্যই আমাদের প্রায় 10,000 একরের মতো বনভূমি ওখানে কাটতে হয়েছে, এবং পাহাড়কে আমাদের বৃক্ষশূন্য করা হয়েছে। যদিও তারা নিজেরাও ওখানে বসবাস করছে, মানবিক মানে হিউম্যান বিইং তারা ওখানে বাস করতেছে। তারা একটা ছোট্ট কোঠে ঘরের মধ্যে তাদের একটা ফ্যামিলি থাকা, এটা খুব কঠিন। ধন্যবাদ। আচ্ছা শাকিল ভাই, আমরা যদি এই রোহিঙ্গা সংকটের একটা স্থায়ী, যদি আমরা কোনো সলিউশনের দিকে আমরা যেতে চাই, তাহলে সেটা কি হতে পারে? এটা তো এক বাক্যে প্রত্যাবাসন। কারণ এই অবশ্যই। জিনিসটা আসলে মিয়ানমারের উপরই বর্তায় দায়টা, এবং এটা রোহিঙ্গা সংকটটা সৃষ্টি মিয়ানমারে, এবং তাদেরকে নাগরিক হিসেবে মেনে নেয়া, তাদেরকে যে সেখানকার একটা, ওদেরকে যেটা বলে যে কি এক একটা গোষ্ঠী, তাদেরকে যে অধিবাসী ওখানকার একটা গোষ্ঠী হিসেবে রোহিঙ্গা একটা আইডেন্টিটি এটাকে দেয়া, এগুলো যদি দেয়, সেখানে যদি তাদের নিরাপত্তা দেয়, তাদেরকে যে মুভমেন্টের সুযোগ দেয়, অন্যান্য যে জাতিগোষ্ঠী যেভাবে স্বাধীনতাগুলো ভোগ করছে, তারাও তো এভাবে সবগুলো যদি পায়, তাহলে তারা তো অবশ্যই সেখানে চলে যাবে। রোহিঙ্গাদের এই যে ইউএনএইচসিআর একটা জরিপ আছে, এখানকার যে রোহিঙ্গা, সেখানে প্রায় অধিকাংশ রোহিঙ্গাই কিন্তু মিয়ানমারে ফিরে যেতে চায়, এ ধরনের মানসিকতা লালন করে। তো তারা সবাই ফিরতে চায়, কিন্তু অধিকার ছাড়া সেখানে ফেরার মতো সুযোগটা নেই। তাইলে এই জন্য মনে হয় এখন অনেক ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, অনেক রাষ্ট্র রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিচ্ছে। হয়তো এই সাপোর্টটা আসলে কতদিন দেওয়া যায়, বরং এটা মিয়ানমার যদি চাপ প্রয়োগ করা হয়, বিশেষ করে চীনের কথা একটু আগে নুরুল ইসলাম ভাই বলেছেন, চীন এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে মিয়ানমারকে চাপ দিতে, একটা কূটনৈতিক একটা একটা এখানে ভূমিকা থাকে। যদি মিয়ানমার যদি আসলে মানসিকভাবে অথবা প্রস্তুত হয় যে হ্যাঁ আমরা তাদেরকে নাগরিক হিসেবে ঘোষণা করব, কারণ যদি পরিবেশ তৈরি করে, সব রোহিঙ্গা তারা নিজেরাই কিন্তু চলে যাবে। এটাই একমাত্র সমাধান। এটার বিকল্প রোহিঙ্গা সমস্যার আসলে আদৌ কোনো সমাধান আছে কিনা, সেটা খুবই জটিল আর কি। এই যে বিষয়টা, মিয়ানমার হচ্ছে তাদেরকে বলপূর্বক বাস্তুচ্যুত করেছে। এখন মিয়ানমার তো কখনো নিজে স্বেচ্ছায় কখনো বলবে না যে তোমরা আমার কাছে আসো। এখন এটার জন্য যে আন্তর্জাতিক যে প্রেসার ক্রিয়েট করা দরকার, চাপ প্রয়োগ করা দরকার, এই ক্ষেত্রে আসলে আমরা কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারছি? এই মুহূর্তে প্রত্যাবাসনটা কতটুকু আদৌ হবে কিনা সেটা হচ্ছে বিবেচ্য বিষয়, প্রশ্ন সাপেক্ষ। বিকজ অব দি আরাকানে, এখন আরাকানের যে মালিকানা নিয়ে দখল নিয়ে এখন আরাকান আর্মি
এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে এখন প্রতিদিনই প্রতি মুহূর্তে যুদ্ধ চলতেছে ওখানে। তাদের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে মিয়ানমার গভর্নমেন্টের সাথে তাদের বাংলাদেশ সরকারকে এবং আন্তর্জাতিক কমিউনিটিকে তাদের সাথে ডিল করতে হবে। তবে এই ক্ষেত্রে আন্তর্জাতিক কমিউনিটি যেটা অং সান সু চিকে যখন জেলে দেওয়ার পরে তাদের সাথে বিভিন্ন ধরনের ব্যান করেছে, কিন্তু এরপরও বিভিন্ন আন্তর্জাতিক দেশসমূহ, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা, আমাদের যুক্তরাজ্য, তারা কিন্তু মিয়ানমার ঠিকই ব্যবসা করতেছে, বিভিন্ন ধরনের ব্যবসা করতেছে। তারা বলতেছে রোহিঙ্গাদেরকে তোমরা ফিরে নিয়ে আসো, তবে এটা মুখের উপরে বলতেছে এক্স্যাক্টলি কথাটা, কিন্তু বাস্তব পক্ষে তারা তাদের সাথে ব্যবসা করতেছে। তো আর এইদিকে এই যে রোহিঙ্গা শরণার্থী সৃষ্টি হওয়ার পরে এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের চায়না এবং ভারত। এই যে প্রতি বছরে আমাদের রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিকভাবে যে তহবিলটা ডেভেলপ করা হয় জাতিসংঘের মাধ্যমে, এবং সে টাকাটা রোহিঙ্গাদের কাছে আসে, তাদের খরচে আসে, সেখানে এযাবৎকালেও আমাদের বন্ধুরাষ্ট্র ভারত একটি টাকাও দেয়নি। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে তারা যদি মিলে যুক্তভাবে যদি মিয়ানমার বর্তমান গভর্নমেন্টকে যদি প্রেশার করে, তখন এর সমাধান ছাড়া বিকল্প নাই। তবে ওই যে একই কথা বললাম আগে, যে আগে আরাকানের মালিকানা আগে চূড়ান্ত হতে হবে, কোথায় হবে সে মালিক, কে হবে। ধন্যবাদ। এখন আমরা জানি কক্সবাজারে প্রায় শতাধিক এনজিও, আইএনজিও এবং হচ্ছে ইউএন কাজ করছে সব মিলিয়ে। তো এই যে তাদের ভূমিকাটা আসলে কিভাবে দেখছেন, যদি ওই দিকটা একটু আলোচনা করেন। না, আমাদের এই আন্তর্জাতিক সম্প্রদায় জিও এনজিও যেগুলো কাজ করছে, তারা রোহিঙ্গাদের জন্য অবশ্যই ভালো কাজ করছে আমি মনে করছি। আমি বিকজ অব তাদের যদি হেল্পটা না থাকতো, তাদের যদি ওখানে গিয়ে তাদের অ্যাক্টিভিটিস না থাকতো, রোহিঙ্গারা না খেয়ে মারা যেত। যদি দেখি 2017, 18 বা 19, তাহলে আমরা দেখবো আন্তর্জাতিক মিডিয়া, আমাদের ন্যাশনাল মিডিয়াগুলি রোহিঙ্গা কনটেক্সটকে আলাদা একটা প্রায়োরিটি দিত, কিন্তু যে জিনিসটা এখন আমরা আসলে ওইভাবে দেখতে পাই না। এখন এই ক্ষেত্রে আসলে মিডিয়ার ভূমিকাটা কেমন হওয়া উচিত? রোহিঙ্গাদের নিজেদের কথাগুলো নিজেদের বলা দরকার, এবং স্থানীয়ভাবে যেসব সাংবাদিকরা আছেন তাদেরকে আসলে এই ইস্যুটাকে তুলে আনার জন্য ভূমিকা রাখা দরকার। এবং আমাদের 2017 সাল থেকে যদি আপনি এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া, আপনার আইএনজিও গুলো, তারপরে জাতিসংঘের যে সংস্থাগুলো, তারা কিন্তু কক্সবাজারের মিডিয়ার জন্য কি ভূমিকা রেখেছে, এরকম যদি আপনি জিনিসটাকে চিন্তা করে দেখেন, আপনি দেখবেন কিছু ওয়ার্কশপ করেছে, তাদের প্রজেক্ট গুলো দেখিয়েছে। বাট এখানে আমরা যদি 1 মিলিয়ন যদি রোহিঙ্গা বলি, 1 মিলিয়নের এটাই জাস্ট একটা সংখ্যা হয়ে গেল। বাট প্রত্যেকের আলাদা আলাদা লাইভ আছে, প্রত্যেকের পেছনে একটা হিস্ট্রি আছে। এটাকে কিভাবে এই যে 7 বছর এটাকে ফোকাসে রাখা যায়, এ ধরনের কৌশল কিন্তু শেখানো হয়নি। এই জন্য আজকে কিন্তু একটা মিডিয়ায় আসছে না। এবং এই 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 রিপোর্ট গুলো কিভাবে কভার করবে, কোন সময় কিভাবে স্টোরিটা আসবে, এই ধরনের কিন্তু কোনো ধরনের এখানে কৌশল তৈরি হয়নি। এবং রোহিঙ্গাদের নিজেদেরও এই বিষয়ে কি হতে হবে, সক্ষম হতে হবে। তারা কিভাবে একটা স্টোরি তৈরি করবে। আমার কাছে কিছু রোহিঙ্গা আর সাথে জানাশোনা আছে যারা নিজেরা স্টোরি তৈরি করছে, কিন্তু এখানে আরো অনেক স্টোরি হওয়ার মতো আছে। এবং কক্সবাজারের যে সাংবাদিকতা, এই সাংবাদিকতার আরো উন্নত হওয়া দরকার। এই সাংবাদিকতার জন্য আরো বিনিয়োগ করা দরকার, তাহলে এই রোহিঙ্গা ইস্যুটা ফোকাসে থাকবে। আমি সবশেষে একটা কথা বলতে চাই রোহিঙ্গাদের প্রতি। রোহিঙ্গাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের পায়ে না দাঁড়ালে কোনোদিন দেশে ফিরে যেতে পারবে না। এছাড়া কেউ এসে তাদেরকে তাদের দেশে যাওয়ার জন্য অত দিয়ে আসবে না গিয়ে। এটাই হচ্ছে আমি যেটা সর্বশেষ বলতে চাচ্ছিলাম। অবশ্যই আমার চাহিদা আমাকেই প্রকাশ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে। আমরা চাই যে যেভাবেই হোক রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফিরে যাক, তারা নিজের জাতীয় যে পরিচয়, সেই পরিচয়ে তারা বহন করার সেই অধিকার ফিরে পাক। আমরা সবাই এটাই চাই। আমাদের আজকের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ, আপনার রেডিও সৈকতে ধন্যবাদ। রেডিও সৈকতকেও ধন্যবাদ।